ঢাকার আকাশ আজ খুব শান্ত, এমন শান্ত যে কানে সাই সাই করে নিঃশ্বার বাতাসের আওয়াজ আসে। দুপুরের রোদ যেন হু হু করে জ্বলছে, অথচ কোথাও কেউ কিছু বলছে না। এই নীরবতা বড় বেশি অস্বস্তিকর, ঠিক যেন কোনো কিছু ঘটবে বলে আকাশ নিজেই দম বন্ধ করে অপেক্ষা করছে। এমন সময় হুমায়ূন আহমেদের উপন্যাসের কোনো চরিত্র হয়তো হালকা গলায় বলে ফেলত, চুপ থাকা মানেই বিপদ। আর সেই চুপ থাকাটাই আজ আমাদের চারপাশে গন্ধ ছড়াচ্ছে। এই আকাশ যে একদিন গর্জে ছিল বজ্র নিনাদে, যে আকাশ একদিন যুদ্ধের ধোঁয়ায় ঢাকা পড়েছিল, সেই আকাশ আজ যেন তার নিজের অস্তিত্ব ভুলে গেছে। মাঝে মধ্যে কোনো বয়স্ক মানুষ বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেন। হয়তো তিনি জানেন না যুদ্ধবিমান কি, J-10C বা F-17 কোন প্রজন্মের, কিন্তু তার বুকের ভেতরটা কেমন কেঁপে ওঠে। তিনি যেন বুঝতে পারেন এই আকাশ আজ নিঃশব্দ, আর এই নিঃশব্দতাই সবচেয়ে বড় অশনি সংকেত। একদিন চারদিকে খবর ছড়িয়ে পড়েছিল বাংলাদেশ কিনছে চীনের J-10C যুদ্ধবিমান। কেউ বলেছিল পাকিস্তান থেকে আসছে F-17 থান্ডার। তরুণদের চোখে তখন আগুনের ঝলক। মনে হচ্ছিল এই দেশ, এই জাতি অবশেষে মাথা তুলে দাঁড়াবে। সেই স্বপ্নগুলো কত সহজেই যে নিভে যায়, যেমন নিভে যায় কোনো ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে থাকা প্রেমিকের আশা, যাকে বলা হয়েছিল আমি আসছি, কিন্তু সে জানে আর কেউ আসবে না। তেমনি যেন এক অদৃশ্য হাত সব আলো নিভিয়ে দিল। যেভাবে একটি সংবাদপত্র রাতারাতি নিষিদ্ধ হয়, সেভাবে যেন যুদ্ধবিমান নামের স্বপ্নটাও হঠাৎ অদৃশ্য হয়ে গেল। নেই কোনো ঘোষণাপত্র, নেই কোনো সংবাদ সম্মেলন, নেই সেই তরুণদের উত্তেজনা, শুধু আছে এক গা ছমছমে নীরবতা, যেন কারা বলে দিয়েছে এটা নিয়ে আর কিছু বলো না। কথিত আছে বাংলাদেশের প্রতিরক্ষা খাত নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা বহুদিন ধরেই সক্রিয়। তাদের কিছু বিশেষ দূত ঢাকায় বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে, এনজিওতে কিংবা অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার ছদ্মবেশে কাজ করে চলেছে। তাদের একমাত্র উদ্দেশ্য বাংলাদেশ যেন কখনোই চীন বা পাকিস্তানের সঙ্গে সামরিক চুক্তিতে না যায়, বিশেষ করে যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্র প্রযুক্তির মতো উচ্চ স্তরের কোনো চুক্তি যেন না হয়। তারা সরাসরি হুমকি দেয় না, বরং ভয় দেখায় পশ্চিমা নিষেধাজ্ঞা আসবে, IMF রুষ্ট হবে, সামরিক উত্তেজনা বাড়বে, এমন সব কথা বলে যেন স্বাধীন রাষ্ট্রও নিরপেক্ষ থাকতে পারে না। আর এদের কাজ সহজ করে দেয় বুদ্ধিজীবী নামধারী ভারতপন্থী শ্রেণী, যারা মিডিয়ায় এসে বলেন বাংলাদেশের দরকার কূটনীতি, যুদ্ধ নয়। তারা যুদ্ধবিমান কেনাকে এমনভাবে ব্যাখ্যা করেন যেন এটি একটি উগ্র জাতীয়তাবাদের প্রকাশ আর ভারতীয় বন্ধুত্বের অবমাননা। এই দালাল শ্রেণী কেবল মতামত দেয় না, এরা সিদ্ধান্তে পৌঁছে দেয়। আরো ভয়ঙ্কর হলো তারা পরবর্তী প্রজন্মেও এই ভয় ঢুকিয়ে দিচ্ছে। প্রতিরক্ষা বিষয়ে দেওয়া বক্তৃতা, থিঙ্ক ট্যাঙ্কের গবেষণা প্রতিবেদন, এমনকি প্রশিক্ষণ মডিউলে পর্যন্ত ঢুকিয়ে দিচ্ছে ভারতের স্বার্থ অগ্রাধিকার। তারা ভবিষ্যতের নেতাদের শেখাচ্ছে স্বাধীনতা মানে প্রতিবেশীকে না বলতে না পারা। এদের অনেকেই বলেন আকাশে আধুনিক যুদ্ধবিমান মানে প্রভোকেশন। ভারত যেন বাধ্য না হয় প্রতিক্রিয়া দিতে। এই ভয় দেখানোটাই দালালদের হাতিয়ার। এই ভয়টাই মূলনীতি বানিয়ে তারা সবকিছু প্রভাবিত করে। যেন রাষ্ট্রের ভেতর আরেক দাবেদার রাষ্ট্র, যেন এক কর্পোরেট ফ্র্যাঞ্চাইজ, যার ম্যানুয়াল লেখা হয় দিল্লিতে, পাঠানো হয় গোয়েন্দাদের মাধ্যমে, আর বাস্তবায়ন হয় ঢাকারই অভিজাত এলাকাগুলোর বসার ঘরে। ভারত বাংলাদেশের সঙ্গে ট্রানজিট চায়, বন্দর চায়, বিদ্যুৎ চায়, অথচ দেয় না স্বাধীনতা। চায় না বাংলাদেশ নিজের মতো করে নিজের সিদ্ধান্ত নিক। কৌশলে বারবার মনে করিয়ে দেয় তোমরা পারো না, তোমরা একা কিছু করতে পারো না। এই বার্তা একবারই আসে না, এই বার্তা আসে স্তরে স্তরে, গোপনে সূক্ষ্মভাবে। আসে বিদেশি প্রকল্পে অর্থায়নের শর্তে, আসে ভিসা বন্ধের হুমকিতে, আসে পশ্চিমা রাষ্ট্রদূতের অতিথি তালিকায় না রাখার আভাসে। বিশ্বব্যাংক বা ADB যখন প্রকল্প ঋণ দেয়, তখন ভারত হয়তো বলে একটু দেখুন বাংলাদেশ কি করছে। যখন যুক্তরাষ্ট্র নতুন কৌশল প্রণয়ন করে, ভারত হয়তো ফিসফিস করে ওরা চীনপন্থী হয়ে যাচ্ছে। এই ছায়া বার্তাগুলো কেবল সরকারি অফিসে ঢোকে না, ঢোকে রাষ্ট্রের আত্মায়। এক ধরনের আত্মগ্লানির সংস্কৃতি তৈরি হয়, আমরা পারবো না, আমরা একা কিছু করতে পারি না, আমরা ভারতকে চটাতে পারি না। এমনকি কেউ কেউ তো এটাই বিশ্বাস করতে শুরু করে স্বাধীনতা মানে বাস্তবতা এড়িয়ে চলা। এই চক্রান্তের অন্যতম ভয়ঙ্কর দিক হলো তারা বিকল্প দেয় না। চীনা প্রযুক্তি মানে হয় রিস্ক, পাকিস্তানি সহযোগিতা মানে অবাঞ্ছিত, কিন্তু নিজেদের কোনো বিকল্প না থাকা সত্ত্বেও সব পথ আটকে দেয়। ফলে বাংলাদেশ পড়ে যায় এক ভয়াবহ দ্বন্দ্বে, নেবে না কিন্তু নিতে দেবে না। এমনকি দেশের অনেক দক্ষ কূটনীতিক, প্রতিরক্ষা কর্মকর্তা অথবা প্রযুক্তিবিদ যারা সামনে এগোতে চান, যারা ভাবেন নিজের আকাশে নিজের মতো করে গড়ার কথা, তাদের কণ্ঠ যেন আটকে যায় অদৃশ্য এক দেওয়ালে। সেই দেওয়াল লেখা থাকে না কোথাও, কিন্তু সবাই জানে তার অস্তিত্ব। অথচ সত্যি হলো স্বাধীনতা মানে শুধু মাটি নয়, আকাশও। একজন তরুণ প্রতিরক্ষা কৌশলবিদ নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, আমরা এই কথাটা শুনতে শুনতে বড় হয়েছি,
তোমরা পারো না, এটা এমনভাবে ঢুকেছে আমাদের নীতিতে যেন সাহস করাটাই অপরাধ। এমনকি 5 আগস্টের আগে পর্যন্ত বাংলাদেশের মূলধারার কোনো গণমাধ্যম J-10C বা JF-17 নিয়ে একটিও অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেনি। কারণ ছিল না, কারণ দেওয়া হয়েছিল। তাদের কেউ কেউ হয়তো বুঝেছিল এই ইস্যুতে মুখ খুললে বিজ্ঞাপন আটকে যাবে, রিপোর্টার নজরে পড়ে যাবে, অথবা তথ্যদাতা হারাবে। রাষ্ট্রীয় নিরাপত্তা এতটাই তীব্র ছিল যে যুদ্ধবিমান নিয়ে আলোচনা তখন গান বাজনা, সিনেমা ও গসিপের নিচে চাপা পড়ে যায়। রাষ্ট্র নিজেও তখন ব্যস্ত ছিল ভিন্ন খেলায়, অন্তর্ধান, গুম, অর্থপাচার আর মোদির মেহমানদারিত্বে। আকাশের ভবিষ্যৎ ছিল কেবল তারার ভরসায়। আমরা জানি না J-10C কিনব কিনা, JF-17 আদৌ আসবে কিনা তাও জানি না, কিন্তু আমরা এটা জানি এই প্রশ্ন উঠবেই, আমরা যুদ্ধবিমান কেন কিনতে পারি না, কারা চায় না বাংলাদেশ আকাশে স্বাধীন হোক। এই প্রশ্নটাই হবে আগামীর ভিত্তি, কারণ আকাশ মানেই স্বাধীনতা, আকাশ মানেই নিরাপত্তা, আকাশ মানেই রাজনৈতিক বার্তা। আমরা ছোট নই, আমরা ভয় পাই না। সন্ধ্যার আকাশে তখনও সূর্য আলো ফেলে রেখেছে। ঢাকার এক ছাদে দাঁড়িয়ে এক তরুণ তাকিয়ে আছে ওপরে। তার চোখে স্বপ্ন, একটি দেশ যে নিজের আকাশ নিজে রক্ষা করতে পারে, যাকে কেউ বলবে না তোমরা পারো না। তার চোখে প্রশ্ন, আকাশ কি সত্যি আমাদের? হয়তো উত্তর এখনো আসেনি, হয়তো রাষ্ট্র এখনো ঘুমিয়ে, কিন্তু ইতিহাস বলে যে জাতি প্রশ্ন করতে জানে তার হাতেই থাকবে উত্তর লেখার কলম। আর তখনই হয়তো ভেসে উঠবে সেই উচ্চারণ, এই আকাশ দেখেছে মুক্তিযুদ্ধ, দেখেছে ফেলানি, দেখেছে আত্মসমর্পণ। এবার সে দেখবে স্বাধীনতার পুনর্জন্ম।